সোনার কন্যা রে ও গুণের কন্যা রে ওরে তুই বিহনে কেমনে থাকি একলা ঘরে ওরে তুই বিহনে কেমনে থাকি একলা ঘরে। আমার জন্ম বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। আমি তো অ্যানালকের আমলে পড়াশোনা করেছি। সেই সময় যখন আমার নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশন অনুপাতে আমার জন্ম তারিখ 14/10/1980। আমার শিশুকাল এবং কৈশোরকাল এটা কেটেছে একেবারেই গ্রামে, অর্থাৎ আমার যেখানে জন্মভূমি সেখানেই আমি বেড়ে উঠেছি। ওখানকার যে প্রাকৃতিক আলো বাতাস আমার বাবা মার সঙ্গেই, অর্থাৎ সেই রামকৃষ্ণপুর মধ্যপাড়া বদরগঞ্জ রংপুর, সেখানেই আমার শৈশব কৈশোর কেটেছে, ওখানেই আমি বড় হয়েছি। আমার পিতা মরহুম মোহাম্মদ হোসেন, তিনি 1990 সালে মৃত্যুবরণ করেছেন। আমার মা জীবিত আছেন। আমার মায়ের নাম হামিদা খাতুন। এখানে একটি কথা না বললে আমার অকৃতজ্ঞতা থেকে যাবে। আমার বাবা ছিলেন অত্যন্ত দয়ালু এবং দানশীল একজন মানুষ, এবং তিনি সমাজসেবক হিসেবে তার বিরাট সুনাম আছে এবং অত্র এলাকার মানুষ তাকে এক নামে চেনে। আর আমরা বড় হয়েছি গ্রামেই, কিন্তু আমরা এস্টেট পরিবারে বড় হয়েছি, অর্থাৎ আমার 2 মা ছিল। তো আমার বড় মায়ের ওইদিকে ছিল আমাদের 8 জন, আর আমরা 4 জন, মোট আমরা 12 ভাই বোন। আমি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছি। আমার শিক্ষা জীবনটা শুরু হয়েছিল, ওই যে বললাম যে আমার যখন প্রাইমারি শিক্ষা বা আমার যখন শিশুকাল, তখন তো এত তথ্য প্রযুক্তি ছিল না, বা দূরে গিয়ে ভালো স্কুল ওই রকম চিন্তা ভাবনা তখন কেউ করতেই পারেনি। তো আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলোতে, সেখানে যত বড় স্বনামধন্য মানুষের ছেলে মেয়েরাই হোক, তারা সেখানেই সাধারণত পড়াশোনা করেছে। সেই সুবাদে আমার বাবা আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন আমার রামনাথপুর ইউনিয়নের আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রাইমারি সম্পূর্ণ করি। তারপর আশরাফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশরাফগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এই দুটি একই প্রাঙ্গণে অবস্থিত। পরবর্তীতে সেখানে আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর সেখানে আমি 1995 সনে প্রথম শ্রেণীতে এসএসসি পাশ করি, এবং পাশ করার পর আমি পরবর্তী শিক্ষা লাভের উদ্দেশ্যে আমি, অর্থাৎ কলেজ লেভেলে পড়ার জন্য আমি পার্বতীপুরে আসি। এখানে আমি ইন্টারমিডিয়েটটা সম্পূর্ণ করার জন্য আদর্শ ডিগ্রি কলেজ নামে একটি স্বনামধন্য কলেজ আছে, সেখানে আমি ভর্তি হই। সেখানে আমার ইচ্ছা থাকলেও আর পরে সায়েন্সটা পড়া হয়নি। ওখানে আমি মানবিক বিভাগে আমি ওখান থেকে এসএসসি পাশ করেছি 1997 সনে। পরবর্তীতে আমি শিক্ষালাভের জন্য যাই কারমাইকেল কলেজে। সেখানে আমি রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছি। সেখানে আমি প্রথম এবং দ্বিতীয় বর্ষ সম্পূর্ণ করেছি। তৃতীয় বর্ষের সময় আমার বাংলাদেশ রেলওয়েতে চাকরি হয়ে যায়। তো সেই চাকরির বন্ধন থেকে আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার জবটা ছিল ইউনিফর্ম জব। তো ইউনিফর্ম জবের কারণে আমার সেই ডিপার্টমেন্ট থেকে সেই সুযোগটা হয়ে ওঠেনি, বিধায় ওটা আর আমি সম্পূর্ণ করতে পারিনি। তারপর চাকরিতে যোগদান করলাম, প্রশিক্ষণ শেষ করলাম। প্রশিক্ষণ শেষ করার পরে আমি রাজশাহীতে প্রথম পোস্টিং হলাম। পোস্টিং হওয়ার পরে সেখানেও আমি কিছু করতে পারিনি।
পরবর্তীতে আমি ওখান থেকে বদলি হয়ে আসলাম সৈয়দপুরে। আমার যে ব্যস্ততাপূর্ণ চাকরি, আমার তো শুক্রবার ছুটি নেই, শনিবার ছুটি নেই। তো এর মধ্যে দিয়ে আমার কি করা যায়? তাহলে শুক্রবারের একদিন করে ক্লাস উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তখন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর শাখায় আমি অনার্সে ভর্তি না হয়ে বিএ শ্রেণীতে ভর্তি হলাম। তো সেখান থেকে আমি বিএ পাশ করলাম। পরবর্তীতে আমি 2010 সনে আমি কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রিভিয়াস মাস্টার্স করেছি। আমি যখন একেবারে ছোট প্রাইমারিতে পড়ি, তখন সচরাচর মোবাইল, টেপ রেকর্ডারও এগুলোরও খুব একটা প্রচলন ছিল না। দুই একটা বাসায় রেডিও ছিল। তো আমার পাশের বাড়ির আমার এক চাচা ছিল, ওনার নাম ছিল মরহুম মোকাররম হোসেন। তো আমার চাচার বাড়িতে একটা 3 ব্যান্ড রেডিও ছিল। তো সে সময় রেডিওতে রংপুর বেতার থেকে গান প্রচারিত হতো। তো আমাকে গান খুব টানত। তখন কোনোভাবে লুকিয়ে লুকিয়ে আমি ওনার রেডিও থেকে গান শুনতাম। তো আমার পরিবারটা ছিল একেবারে খুব ধর্মীয় চর্চার একটা পরিবার, যেখান থেকে যে একটু চ্যুত হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। তো সবাই ছিল খুব ধার্মিক আলেম ওলামা পরিবার। তো এর মধ্যে দিয়েও আমি লুকিয়ে লুকিয়ে গান শুনতাম, নিজে নিজে গুনগুন করতাম এবং স্বপ্ন দেখতাম যে আমি একদিন শিল্পী হব, আমি এটা শিখবো, তো এটা কিভাবে করব। তো এইভাবে গুনগুন গুনগুন করে গিয়ে আমি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওই ছোটকালে সেটা পারি নেই। তো তারপর আমি যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছি, রামনাথপুর ইউনিয়নে, সেখানে একেবারে সঙ্গীতের কোনো বিচরণ ছিল না, কোনো ওস্তাদ ছিল না, কোনো শিল্পী ছিল না, কেউ ছিল না যে ওখানে আমি কারো কাছে শিখবো বা জানবো। সেটা ফ্যামিলি থেকেও কেউ সাপোর্ট করবে না। তো শেষ পর্যন্ত আমি যখন একটু বড় হলাম, আমি এসএসসি পাস করলাম, তখন আমার বন্ধু বান্ধবরা সবাই চলে গেল বদরগঞ্জ। আমার যেহেতু নিজের থানা বদরগঞ্জ, ওখানে আমার বন্ধু বান্ধবরা চলে গেল সবাই পড়ার জন্য। তখন আমি সঙ্গীত শিক্ষার লোভে, আমি জানি যে পার্বতীপুর সঙ্গীতে অনেক সমৃদ্ধ, তখন আমি এই সঙ্গীতের লোভের কারণে আমি পড়তে আসলাম পার্বতীপুরে। এখানে আসার পরে আমি খোঁজ করলাম যে আমি এটা কোথায় শিখতে পারি। তো রেল স্টেশন সংলগ্ন একটা স্বনামধন্য ক্লাব আছে, পার্বতীপুর ইয়াংস্টার ক্লাব। সেই ইয়াংস্টার ক্লাবে একটা গানের স্কুল আছে। সেখানে একজন ওস্তাদ ছিলেন ওয়াকিল চন্দ্র রায়। ওখানে এসে ওস্তাদের সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে আমার বৃত্তান্ত বললাম। তখন উনি আমাকে অভয় দিলেন, আশ্বস্ত করলেন, একটু বুকে টেনে নিলেন। নেওয়ার পর বলল যে এখন তুমি এখানে কলেজে যখন আসবে, তো কলেজ ছুটির পরে তুমি প্রয়োজনে 1 ঘন্টা দেরি করে যাবে, আর ক্লাসের দিন করে তুমি ওই টাইমটা ক্লাস নিয়মিত করবা। আর চর্চার জন্য তুমি প্রত্যেকদিন কলেজে আসার পরে যে সময়টা তুমি ফ্রি পাবা, সেই সময়টা সে প্র্যাকটিস করবা। এবং যাওয়ার সময় তোমার বন্ধু বান্ধবরা সবাই চলে গেল, তুমি 1 ঘন্টা পর চলে গেলা। এইভাবে করে আমি ইয়াংস্টার ক্লাবে দীর্ঘদিন চর্চা করার পরে তারপর যখন আমার এখানকার পড়াশোনা শেষ হয়ে গেল, তখন তো আমি চলে গেলাম রংপুরে। 1999 সনে আমি বাংলাদেশ রেলওয়েতে একটা আবেদন করলাম। রেলওয়েতে আবেদন করার পরে তখন রংপুর বিভাগ হয়নি, তখন রাজশাহী বিভাগ। তখন আমার কাছে ইন্টারভিউ কার্ড আসলো, আমি চলে গেলাম রাজশাহীতে। আমি তো 1 টাকাও নিয়ে যাইনি এবং সঙ্গে কাউকে নিয়ে যাইনি, আমি একা একটা মানুষ গিয়েছি। তো তখন ওই ডিপার্টমেন্টের কিছু মানুষের সাথে ওখানে উপস্থিত দেখা হলো। তখন তাদের সাথে আমি কথা বললাম যে এরকম আমার তো চাকরির প্রয়োজন, আমার বাবা বেঁচে নেই, আমার ছোট 3 ভাই, তো আমার অল্প হাল কৃষি জমি, এটা দিয়ে আমার খুব একটা ভালোভাবে চলা যায় না। তো আমি চাকরি করতে পারলে আমার ভাইগুলো ভালোভাবে মানুষ হতে পারবে, আমার মা ভালো থাকতে পারবে, এটা কি করা যায়? তো একজন মজা করে বললেন যে অর্থাৎ যে সদর দপ্তর থেকে এই সার্কুলারটা হয়েছে, সেই সদর দপ্তরের যে ওই নিয়োগ বোর্ডের যিনি প্রধান ছিলেন, ওনার নাম হলো খলিফায়ে গাউসুল আজম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী হোসেন আলমাজ ভান্ডারী। তিনি ছিলেন ওই নিয়োগ বোর্ডের প্রধান। তো তিনি ছিলেন সদর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। একজন আমাকে মজা করে বলল যে আপনি ওই যে চুলে মেহেদি দেওয়া এবং দাড়িতে মেহেদি দেওয়া ওই যে একটা লোক, সুন্দর মতো একটা লোক দেখতেছেন, ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনি ওনাকে গিয়ে বলেন।
উনি আপনাকে চাকরি দিতে পারবে। উনি বলছিল মজা করে, তা আমি মজাটাকে সিরিয়াসলি নিয়েছি। নেওয়ার পরে আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আমি ওনাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললো, আপনি কোথা থেকে আসছেন, কি নাম, আমার পরিচয় নিল। নেওয়ার পরে বলল যে আমাকে কিছু বলতে চান। আমি বললাম, স্যার হ্যাঁ আমি বলতে চাই, আমার নাম মোশাহিদুল হক মিলন, আমি রংপুর থেকে এসেছি, আমার পারিবারিক কন্ডিশন এই, তো আমাকে যদি স্যার দয়া করে আমাকে একটা চাকরি এটাতে দিতেন, তাহলে আমার পরিবারটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতো এবং আপনার জন্য দোয়া করবে। তখন উনি প্রথমে বলছিল যে উচ্চশিক্ষা নিতেন, উচ্চশিক্ষা নিলে তো ভালো চাকরি করতে পারতেন, তো এত তাড়াতাড়ি। তখন আমি ওনাকে আমার প্রয়োজনীয়তা বুঝালাম যে স্যার এই কারণে আমার হয়তো উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ আর হয়ে উঠবে কি উঠবে না সেটা জানি না, কিন্তু আপাতত আমার জীবন জীবিকার প্রয়োজনে হলো আমার এটা প্রয়োজন স্যার। তো তখন তিনি আমাকে অচেনা একটা মানুষকে প্রথম দর্শনেই তিনি আমাকে বুকে টেনে নিলেন এবং আমাকে অভয় দিলেন এবং আমাকে শুধু একটা কথাই বলছেন যে আপনার কথা শুনে আমার হৃদয় শীতল হয়েছে, আমি যদি আপনার জন্য কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করব। তবে আমার একটাই আপনাকে বলার থাকবে, সেটা হলো রিটার্ন পরীক্ষাটা যে হবে সেটাতে আপনাকে ভালো করতে হবে। তো সেই পরীক্ষাটাতে প্রথমের থেকে আমি 1 মার্ক কম পেয়ে আমি দ্বিতীয় হয়েছিলাম। উত্তীর্ণ হওয়ার পরে সেই দয়ালু কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী হোসেন আল মাঝভান্ডারী তিনি আমাকে তিনার বাসায় ডেকে পাঠালেন। আমাকে ওখানে তখন নাম দিল, উপাধি দিল যে পাগল, যে তুমি কি পাগল যে তোমার সাথে কেউ নাই, তুমি কাউকে নিয়ে আসো নাই। তারপর উনি আমাকে বলল যে মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসো নাই। তো আমি কিন্তু সত্যি কথা বলতে যে ওনার জন্য কিন্তু আমি 1 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম। তো বললো যে তোমার মিষ্টি খাবো। তখন আমি মিষ্টিটা আবার অফিসের পাশে একটা ব্যারাক ছিল সেখানে রেখে গেছিলাম। তো সেখান থেকে আমি মিষ্টিটা দৌড় মেরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি নিজ হাতে মিষ্টিটা খেলেন। খাওয়ার পরে পরবর্তীতে বললেন যে রিটার্ন পরীক্ষায় তোমার রেজাল্ট খুব ভালো, ভাইবা বোর্ডে আসো। ভাইবা বোর্ডে যাওয়ার পরে আমাকে যে প্রশ্ন করেছে এবং আমি খুবই সন্তোষজনকভাবে উত্তর দিয়েছি। উত্তর দেওয়ার পরে যা হোক পরবর্তীতে ওনার দোয়া এবং সহযোগিতায় এবং ওনার ভালোবাসায় এই চাকরিটা আমি পেয়ে গেলাম। তারপর আমি আমার ভাইদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি এবং আমি সহ আমার ছোট 3 ভাইকে আমি প্রতিষ্ঠিত করেছি এবং সমাজে তারা 2 জন সরকারি চাকরি এবং 1 জন ব্যবসায়ী এবং তারা ভালো অবস্থায় আছে। তো আমি এই ইন্টারভিউর মাধ্যমে আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্য ওনার প্রতি কৃতজ্ঞ। শুধু নরসিংদী রায়পুরার সেই মহিয়ান বর্ষিয়ান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং খলিফায়ে গাউসুল আজম মাঝভান্ডার দরবার শরীফের একজন উচ্চ মার্গের তরিকতের সমৃদ্ধ খলিফা আলী হোসেন আল মাঝভান্ডারী শুধু চাকরি দিয়েই তিনি শেষ করেননি, তিনি আমার পাশে এখন পর্যন্ত আমার 26 বছর জীবন শেষ হলো, ওনার সাথে আমার 27 বছরের চলাচল, অদ্যবধি পর্যন্ত তিনি ওনার স্নেহের ছায়াতলে আমাকে শক্তভাবে আগলিয়ে রেখেছেন। 2003 সনে বদলি হয় সৈয়দপুর থেকে আবার খুলনাতে। তো সেখানে আমি খুব বেশি দিন থাকিনি, বদলি হয়ে আসি 2004 সনের একেবারে শেষের দিকে পার্বতীপুর গোয়েন্দা শাখাতে। তো এখানে আসার পরে যখন আমি আসলাম তখন আমার একেবারে একটা স্বস্তির নিঃশ্বাস আমি ফেললাম যে আমার সেই পুরনো ঠিকানায় আমি এসেছি। আমি এখন যে সংগঠনে বসে আছি ঠিক এটা নয়, মিলন স্মৃতি সাংস্কৃতিক গোষ্ঠী, এখান থেকে কয়েক গজ দূরে। সেই সময়ে আমার মরহুম সহকর্মী মিজানুর রহমান আমার বড় ভাই ছিলেন, আবার ওস্তাদও ছিলেন এবং সেই সময়ে মরহুম আয়ুব আলী ভাই, আসলাম ভাই, আমার গুরু বিজয় কুমার দাস, রওশন আলী মুন্সি, তারপর দেওয়ান রহমান স্যার, সোহানুর রহমান সোহান ওস্তাদ, এইভাবে অনেক ওস্তাদদের সান্নিধ্য পেয়ে আমি ওখানে ওনাদের সাথে যোগ হই। যোগ হওয়ার পর ওনাদের সাথে তখন আমার টুকটাক, তখন তো আমি গান অল্প অল্প পারি, আমি ঝাড়গ্রামটাই মূলত শিখি। তখন ওই অবস্থায় থাকাকালীন রওশন আলী মুন্সি নামে একজন ওস্তাদ, তিনি দোতরা বাজাতেন কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। উনি আমাকে তখন বললেন যে আপনাকে একজন ওস্তাদ আমি দিব, আপনি তার কাছে একটু শিখেন। তখন বিজয় কুমার দাস নামে আমার একজন ওস্তাদ, তিনি এখনো জীবিত আছেন, পার্বতীপুরের বাসা। তখন সেই ওস্তাদের কাছে তিনি আমাকে দিলেন, সেই ওস্তাদের কাছে আমি শেখা শুরু করলাম।
তো ওনার কাছে যখন আমার 2 বছর শেখা অতিক্রম হলো, 2 বছর শেখার অতিক্রম হওয়ার পরে তখন আমি আমাকে মরহুম আয়ুব আলী ভাই ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের পার্বতীপুর থেকে প্রথম বেতার শিল্পী। তখন উনি আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। তখন উনি আমাকে বললেন যে মিলন, সঙ্গীতটা তোমাকে শিখতে গেলে এই গণ্ডি পেরিয়ে তোমাকে বাইরে যেতে হবে। তাই বললাম, ভাই তাহলে আমার কি করণীয় দরকার? তো বললো যে আমি 2জন ওস্তাদের কথা তোমাকে বলবো। একজন থাকেন দিনাজপুরে, খুব সঙ্গীতজ্ঞ পণ্ডিত মানুষ, ওস্তাদ চাইমদ আলী খান, আর আরেকজন ওস্তাদ তমালকান্তি লাহিড়ী। তো এই 2জনের যে কোনো একজনকে যদি তুমি ধরতে পারো তাহলে তুমি একটা জায়গায় যেতে পারবে। তখন আমি কিন্তু ওনাদের সম্পর্কে ওইভাবে জানি না, চিনি না। তখন আমি বললাম, ভাই এই 2জনের মধ্যে কি পার্থক্য? তখন উনি 2জনের সম্পর্কে আমাকে বললো। বলার পরে আমার মনটা টানলো ওস্তাদ তমালকান্তি লাহিড়ীর দিকে। তখন আমি ওস্তাদ তমালকান্তি লাহিড়ীর নাম্বার ম্যানেজ করে আমি ফোন করলাম। ফোন করার পরে স্যার আমাকে অভয় দিলেন। অভয় দেওয়ার পরে আমি রংপুরে গেলাম, ওনার সাথে আমার সাক্ষাৎ হলো। এটা 2007 সনে সাক্ষাৎ হওয়ার পরে উনি পায়রা চত্বর থেকে আমাকে একটা হোটেলে নিয়ে গেলেন। হোটেলে নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে নাস্তা করালেন। নাস্তা করার পর উনি আমার কাছে জানতে চাইলেন, আপনি আসলে আমার কাছে কি জন্য এসেছেন? তখন আমি বললাম, স্যার আমি একটু সঙ্গীত শিখতে চাই আপনার কাছে। তো কি সঙ্গীত শিখতে চান? আমি বললাম, স্যার আমি একটু উচ্চাঙ্গ সঙ্গীতের একটা ধারণা নিতে চাই। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি করেন? তা আমি বললাম, স্যার আমি এই পেশার সাথে আছি, পারিবারিক জীবনে কি কি আছে এটা শুনলো। তো শোনার পর বললো যে আপনি এটা আবেগ থেকে বলতেছেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে গেলে যে সাধনা প্রয়োজন, যে সময় প্রয়োজন, সেটা আপনাকে দিয়ে হবে না, বরং আপনি অন্য একজন গানের ওস্তাদ দেখে গান শিখতে পারেন। সেই ইতিহাসটা অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে বলে নিই। পরবর্তীতে আমার ওস্তাদ রাজি হন না। রাজি না হওয়ার পরে ইন দিস টাইম একজন বাংলাদেশ বেতারের বর্তমান কিবোর্ড বাদক এবং খুব একজন সঙ্গীতজ্ঞ মানুষ, শেপাল সিংহ, তিনিও আমার মিউজিকের গুরু। ওনার কাছে আমি অনেকদিন মিউজিকের তালিম নিয়েছি, অর্থাৎ কিবোর্ড শিখেছি ওনার কাছে। তো ওনার পায়রা চত্বরে একটা স্টুডিও ছিল। তখন গুরু তমালকান্তি লাহিড়ীকে বলল, দাদা আমি 5টা গানের ট্র্যাক করেছি, তো আমার এই গান 5টা কিন্তু দেখা লাগবে। তখন গুরু তমালকান্তি লাহিড়ী আমাকে সঙ্গে করে নিয়ে ওই স্টুডিওতে ঢুকলো। ঢোকার পরে ওখান থেকে স্যার একটু বের হয়েছিল নিজের প্রয়োজনে, সেটা আমি উল্লেখ না করি। তো এই টাইমে আমি শেপাল সিংহকে আমি একটু অনুরোধ করলাম যে উনি তো কোনোভাবেই রাজি হচ্ছে না, আপনি যদি একটু রিকোয়েস্ট করেন। তারপর উনিও রিকোয়েস্ট করলেন, করার পর উনি মানলেন না। শেষ পর্যন্ত যখন মানলেন না, আর আমি খুব প্রত্যাশা করে গেছি যে আমি ওনার কাছে এনিওয়ে শিখবো, তখন আমি ওনার 2 চরণ জড়ায় ধরলাম। আমি খুব করে কেঁদে ফেললাম। তো আমার ওই অবস্থাটা দেখার পরে ওস্তাদ একটু নরম হলো। তো বলল যে আমার সঙ্গীত যাত্রা বহুদিনের, কিন্তু তোমার মতো তো এত বদ্ধ পাগল আমি দেখি নাই। তুমি সঙ্গীতের জন্য এত কিছু করতে পারো, তুমি কি এটা পারবে সামাল দিতে? তাই বললাম, স্যার অন ট্রায়াল আমাকে একটু আপনি দেখতে পারেন আমি এই চর্চাটা করতে পারি কি পারি না। তো বললো যে দেখো আমার কিন্তু কোনো গানের স্কুল নাই, আমি কোনো গানের স্কুলে গান শিখাই না, আমি ব্যাস ওয়াইজ কোনো গান শিখাই না, তো তুমি এখানে কিভাবে শিখবে? তাই বললাম, স্যার আমি এখানে রুম ভাড়া নিব। বলো যন্ত্রপাতি কোথায় পাবে? আমি বললাম যন্ত্রপাতি স্যার আমি নিয়ে আসবো। তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি সেটা রেডি করো। যে তারপর আমি ওখানে একটা মেসে জায়গা করে নিয়ে শেখা শুরু করলাম। শেখা শুরুর পরে পরবর্তীতে যাই হোক আমি আমার উস্তাদের মন জয় করতে পেরেছি। করার পরে তিনি আমাকে তখন একটা সুযোগ করে দিতে চাইলেন। বললো যে তুমি যদি আরেকটু ভালো করতে পারো তাহলে তোমাকে আমি একটা সুযোগ দিব। আমি বললাম, স্যার কি সুযোগ? তো বললো যে বাংলাদেশ বেতারে আমি সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা করি, এটা দীর্ঘকাল ধরে। তো সঙ্গীত শিক্ষার আসরে তোমাকে একজন শিক্ষার্থী হিসেবে আমি নিতে পারবো যদি তুমি ভালো করতে পারো, এবং সেখানে তুমি যে অংশগ্রহণ করবে তুমি এটার জন্য একটা অনারিয়ামও পাবে। তো আমি রেডিওতে যাব, এইটা যে আমাকে কিভাবে ব্যাকুল করলো, মানে আমি নিজে দিশাহারা হয়ে গেলাম। আমি অনেস্টলি বলি যে সেই সময়টা আমি 16 ঘন্টা হারমোনিয়াম নিয়েছিলাম। করার পরে আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে। আমার ওস্তাদ তমালকান্তি লাহিড়ী পরবর্তীতে আমাকে বাংলাদেশ বেতারে 2008 সনে আমাকে সঙ্গীত শিক্ষার আসরে
ওখানে নিয়ে যান। যে এখনকার যিনি আঞ্চলিক পরিচালক অর্থাৎ আব্দুর রহিম স্যার, আমি ওনার কাছেও কৃতজ্ঞ। তো উনি আমাকে একটু হেল্প করেছে বিধায় ওই গানে আমি সঙ্গীত শিক্ষার আসলে 6 বছর আমি শিখতে পেরেছি। তারপর সঙ্গীত শিক্ষার আসর থেকে আমি পরবর্তীতে তরুণ কণ্ঠে আবার অডিশন দিলাম। তরুণ কণ্ঠে ওখানে অডিশন দিয়ে আবার ওখানে উত্তীর্ণ হওয়ার পরে দীর্ঘদিন গান করলাম। পরবর্তীতে 2020 সনে একজন বিশিষ্ট গবেষক এবং ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের লোকসঙ্গীত বিভাগের সিনিয়র শিক্ষক এবং বর্তমানেও আমার গুরু এবং বাংলাদেশ রেডিও টেলিভিশনের বিশেষ শ্রেণীর শিল্পী শ্রদ্ধেয় ইরফান হোসেন স্যার, ওনার কাছে আমি 2016 সালের হাতে খড়ি নেই। ওনার অনুপ্রেরণায় আমি পরবর্তীতে 2020 সনে ছায়ানটে ভর্তি হই এবং সেখানে শিক্ষা লাভ করি এবং এখনো আমি সেখানে শিক্ষারত অবস্থায় আছি। তো পরবর্তীতে আমি রংপুর বেতার ছেড়ে দিয়ে আমি ঢাকা বেতারে 2022 সনে আবার অডিশন দিলাম। দেওয়ার পরে আমি ইনশাআল্লাহ প্রথমবারই কামিয়াব হয়েছি, সেখানে আমি উত্তীর্ণ হয়েছি। তো আপাতত আমি বাংলাদেশ বেতার ঢাকাতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করতেছি। আর আমার এই সঙ্গীতের পদযাত্রায় আমি আমার সাহস, উদ্দীপনা, আমার শক্তির নামটি হলো খন্দকার মোহাম্মদ আলী সম্রাট। কারণ আমি সঙ্গীতে আমার অনেক গুরুজন আছে, কিন্তু আমার একজন অভিভাবক, সেটা হলো খন্দকার মোহাম্মদ আলী সম্রাট। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার স্ত্রী এবং 2 ছেলে 1 মেয়ে। তারা এখন সবাই শিক্ষানবিশ, তারা পড়াশোনা করতেছে। শুধুমাত্র শিক্ষা দিয়ে একটি জাতিকে সমৃদ্ধ বা উন্নত করা কখনোই সম্ভব নয়। একটা জাতিকে উন্নত করতে হলে শিক্ষা এবং সংস্কৃতি উভয়ই সমৃদ্ধ হতে হবে, তবেই একটি জাতির উন্নয়ন সম্ভব হবে।